জুলাই গণঅভ্যুত্থানে উপসামরিক সচিব কর্নেল রাজীবকে উপর থেকে এবং আন্দোলনকারী দেখা মাত্রই গুলির নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। কর্নেল রাজীব এখন বিদেশে পলাতক। ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপনের সময় এসব তথ্য জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানান, এই সংক্রান্ত একটি অডিও রেকর্ড পাওয়া গেলেও এটি এতদিন শনাক্ত করা যায়নি। অবশেষে ফরেনসিক রিপোর্টের মাধ্যমে জানা যায়, নির্দেশ বাস্তবায়ন প্রথম দিনে আওয়ামী লীগ আমলের গুম, খুন ও নির্যাতনের বিস্তারিত তুলে ধরেন চিফ প্রসিকিউটর। জানান, রবিবার ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচারের সময় প্রসিকিউশনের অফিসিয়াল ফেসবুক পেজে সাইবার হামলা হয়। বিচার বাধাগ্রস্ত করতেই এই হামলা বলে জানান তিনি। প্রসিকিউটররা জানান, রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন করতে 7 থেকে 8 দিন সময় লাগতে পারে। এরপরই মামলাটি রায়ের অপেক্ষায় থাকবে। আসামিদের সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ। ঢাকা সহ সারা দেশে 48টি জেলায় ছাত্র জনতার উপর আক্রমণ করা হয়। 48টি জেলায় শেখ হাসিনার নির্দেশে হেলিকপ্টার উড়িয়ে, ড্রোন দিয়ে শনাক্ত করে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে শতাধিক ছাত্রকে হত্যা করা হয়। এটা হচ্ছে 18 জুলাই। 17 জুলাই প্ল্যান করলো, 18 জুলাই থেকে ডেডলিয়েস্ট হামলা শুরু হলো, হেলিকপ্টার ব্যবহার শুরু হলো। এ বিষয়ে সবশেষ তথ্য জানাতে এই মুহূর্তে ট্রাইব্যুনাল চত্বর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, কিছুক্ষণ আগেও আপনার সাথে কথা হচ্ছিল, আপনিও জানাচ্ছিলেন এবং আমিও সংবাদে জানালাম যে এই যে যুক্তিতর্ক উপস্থাপন চলছে এটি 7 থেকে 8 দিন চলতে পারে। এরপরই তো রায়ের প্রক্রিয়া শুরু হওয়ার কথা। আপনার কাছে বিস্তারিত আর কি তথ্য রয়েছে? জি লোপা, একদমই তাই। দেখুন, যুক্তিতর্ক হচ্ছে একটি যে কোনো বিচারিক প্রক্রিয়ার ট্রায়াল সেশন, অর্থাৎ যেই বিচারিক আদালত থাকে সেই বিচারিক আদালতের বিচারিক প্রক্রিয়ায় রায়ের ঠিক। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন 1971 সালে, তবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তা নষ্ট করা হচ্ছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকার অনেক কিছুর ঊর্ধ্বে উঠে নির্বাচনের চেষ্টা করছে বলেও জানান তিনি। সোমবার সকালে গুলশান চেয়ারপারসন অফিসে বাংলাদেশ খ্রিস্টান ফোরামের নেতাদের সাথে মত বিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন, পিআর পদ্ধতির সিদ্ধান্ত আগামী পার্লামেন্টের উপর ছেড়ে দিতে হবে। জনগণ পিআর পদ্ধতি বোঝে না বলেও মন্তব্য করেন তিনি। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে বেকার সমস্যা সহ সকল ধর্মের অংশগ্রহণে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার কথাও জানান বিএনপি মহাসচিব। বলেন, কোনো ধর্মীয় সম্প্রদায়কে আলাদা করার সুযোগ নেই। পরিচিতি, আইডেন্টিটি, সেই আইডেন্টিটিকে ভুলিয়ে দিয়ে নতুন করে কতগুলো চিন্তা ভাবনার সামনে নিয়ে আসার প্রচেষ্টা চালানো, এটা আমাদের বাংলাদেশের জন্য মঙ্গলজনক নয়। অধ্যাদেশ জারির নির্দিষ্ট রোডম্যাপ দেওয়ার দাবিতে রাজধানীর সরকারি 7 কলেজের শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। বেলা 11টার পর শুরু হয় এই কর্মসূচি। এতে বন্ধ রয়েছে যানবাহন চলাচল। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। শিক্ষার্থীরা জানান, তারা কোনো প্রতিনিধি, শিক্ষা উপদেষ্টা বা কারো কাছে যাবেন না, তাদের শিক্ষার্থীদের কাছে আসতে হবে। অন্যথায় উদ্ভূত পরিস্থিতি সৃষ্টির জন্য শিক্ষার্থীরা দায়ী থাকবে না বলেও হুঁশিয়ারি দেন। আর পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীরা এর আগেও আন্দোলন করেছে, তারা শিক্ষার্থীদের সাহায্য করেছেন। এ সময় দাবি আদায়ে শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানান পুলিশ সদস্যরা। এর আগেও সকালে 7 কলেজের শিক্ষার্থীরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন 2025 দ্রুত বাস্তবায়নের দাবিতে পদযাত্রা নিয়ে শিক্ষা ভবনের সামনে জড়ো হন। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে রাজধানীর শিক্ষা ভবনের সামনে থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব, 7 কলেজের শিক্ষার্থীরা তো এরই মধ্যে শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়েছে এবং তাদের এক দফা যে অধ্যাদেশ জারি করতে হবে। সর্বশেষ কি পরিস্থিতি দেখছেন, আর যান চলাচলের কি অবস্থা ওই এলাকার? যান চলাচলের কথা যদি প্রথমেই বলি, প্রায় 3 ঘন্টা ধরা সচিবালয়ের এই রাস্তাটা কিন্তু অবরোধ রয়েছে এবং এখানে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু 11:30 থেকে এই রাস্তার মূল সড়ক দিতে অবস্থান করেছে। তাদের একটি দাবি, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইনটি অধ্যাদেশ আকারে
প্রকাশ করতে হবে এবং তারপরে কিন্তু তারা এখান থেকে অবস্থান থেকে সরে যাবেন বলে জানিয়েছেন। একটু আগে এখানকার যারা নেতৃবৃন্দ রয়েছে তারা সংবাদ কর্মীদের উদ্দেশ্যে ব্রিফ করেছে, সেখানে বলেছে যে 3 কর্মদিবসের মধ্যে অবশ্যই অধ্যাদেশ জারি করতে হবে, না হলে তারা এখান থেকে যাবেন না এবং সেটি আজকে ঘোষণা করতে হবে। ঘোষণা আজকে করতে হবে যে 3 কর্মদিবসের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় বা উপদেষ্টার এখানে কেউ প্রতিনিধি এসে তাদেরকে আজকের মধ্যে জানাতে হবে যে হ্যাঁ 3 কর্মদিবসের মধ্যে অধ্যাদেশটা জারি হয়। আপনারা জানেন যে গত 26 মার্চ ঢাকার 7টি কলেজকে নিয়ে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ঘোষণা আসে, এখনো কিন্তু শিক্ষার্থীরা তাদের সেই অধ্যাদেশটা হাতে পায়নি। মূলত তার জন্যই কিন্তু তারা এই রাজপথে নেমেছেন এবং এর সাথে আমরা দেখেছি যে ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী যারা এইচএসসি পরীক্ষার্থী তারাও কিন্তু মিছিল নিয়ে সায়েন্স ল্যাব হয়ে শহীদ মিনারে এসে জড়ো হয়। তারা বলছেন যে কলেজগুলোর যে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তাদের যে সক্রিয়তা সেটা থাকতে হবে, অর্থাৎ বিশ্ববিদ্যালয় হয়ে গেলে সেই এইচএসসি পরীক্ষার্থীরা কি করবে সেটারও একটি সুরাহা এই শিক্ষার্থীরা চান। আর এখানে যারা অবস্থান নিয়েছেন 7 কলেজের শিক্ষার্থীরা তারা বলছেন যে এই অধিভুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বাতিল করার পরে প্রায় 7 মাস হয়ে গেল, কিন্তু এখনো কিন্তু তাদের অধ্যাদেশ জারি হয়নি। আজকের মধ্যে অধ্যাদেশ দিতে হবে এবং এই ঘোষণাটা আসতে হবে, না হলে তারা এই অবস্থান থেকে সরবেন না বলে জানাচ্ছেন এখানকার আন্দোলনরত শিক্ষার্থীরা। জানাচ্ছিলেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। 3 দফা দাবি পূরণের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। রবিবার রাতভর অবস্থানের পর সকাল থেকে সেখানে আছেন তারা। এছাড়া সারা দেশে 30,000-এর বেশি এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসায় চলছে কর্মবিরতি। এমপিও শিক্ষকদের দাবি মূল বেতনের 20% বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা 500 থেকে বাড়িয়ে 1,500 টাকা করা। একই সাথে এমপিওভুক্ত কর্মচারীদের উৎসব ভাতা মূল বেতনের 50% থেকে বাড়িয়ে 75% করার দাবি জানিয়েছেন শিক্ষকরা। এর আগে রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের অবস্থান কর্মসূচি পণ্ড করে দেয় পুলিশ। ছত্রভঙ্গ করতে ব্যবহার করে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও জল কামান। শান্তিপূর্ণভাবে আন্দোলন করে যাচ্ছি। ইতিমধ্যেই হঠাৎ অতর্কিত পুলিশ নির্যাতনের ফলে আমাদের প্রোগ্রাম ছিল মঙ্গলবার থেকে কর্মবিরতি, সেটা এদের নির্যাতনের কারণে একদিন আগায় দিয়ে আজকে থেকেই আমাদের সারা বাংলাদেশে স্কুল, কলেজ, মাদ্রাসাতে কর্মবিরতি চলতেছে। বাড়ি ভাড়া এবং আমাদের কর্মচারীদের 75% উৎসব ভাতা এবং আমাদের 1500 টাকা চিকিৎসা ভাতা, এই দাবিতে আমাদের শান্তিপূর্ণ সমাবেশ চলতেছে। আজকে ওরা সরকারি, ওরা বাড়ি ভাড়া পাচ্ছে 45%, আমরা 1% পাচ্ছি না। আমরা মানবতার জীবনযাপন করতেছি। 5 ব্যাংক একীভূতকরণে সাধারণ শেয়ার হোল্ডারদের কি হবে সে বিষয়ে এখনো খোলাসা করছে না বাংলাদেশ ব্যাংক। ফলে পুঁজিবাজারে তালিকাভুক্ত 5 ব্যাংকে বিনিয়োগকারীদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ। তাদের স্বার্থ সুরক্ষায় বাংলাদেশ ব্যাংকের কাছে 4 প্রস্তাবনা দিয়েছে বিএসইসি। যদিও বাংলাদেশ ব্যাংক বলছে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক একীভূত করে নতুন একটি ব্যাংক করার উদ্যোগ নিয়েছে সরকার। এমন পরিস্থিতিতে এই 5 ব্যাংক নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ থাকায় এসব শেয়ারের ব্যাপক দরপতন হচ্ছে। ডিএসই দরপতনের শীর্ষ 10 কোম্পানির তালিকায় রয়েছে এই 5 ব্যাংকের 3টি। সোমবার সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রায় 8.5% দাম কমে 4 টাকা 30 পয়সা বিক্রি হচ্ছে। একই অবস্থা এক্সিম ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের। অন্যদিকে অভিহিত মূল্যের নিচে বিক্রি হচ্ছে ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংকের শেয়ার। ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স 2025-এ একীভূতকরণের ক্ষেত্রে সাধারণ শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণ নিয়ে স্পষ্ট কিছু নেই। একীভূত নতুন এই ব্যাংক পুঁজিবাজারে তালিকাভুক্ত হলে সেখানে ওই 5 ব্যাংকের বিনিয়োগকারীদের কোনো শেয়ার থাকবে না। এছাড়া 5 ব্যাংকের প্রত্যেকটির সম্পদের চেয়ে দায় দেনার পরিমাণও অনেক বেশি। এই মার্জারে যে সমস্ত শেয়ারহোল্ডাররা শেয়ার যাদের আছে তাদের জন্য আলাদা তহবিল গঠন করা এবং তাদের আপনার হলো মানে বিনিয়োগ সুরক্ষার জন্য
যাবতীয় আইন যদি করতে হয় সেটাও করার জন্য বাংলাদেশ ব্যাংক অবশ্যই উদ্যোগী ভূমিকা পালন করতে হবে। আমি আশা করি যে এখানে কনসার্ন যারা আছেন, রেগুলেটর আছেন বা সেন্ট্রাল ব্যাংক আছেন বা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স আছেন এবং আমাদের বিসেক আছেন, ওনারা একটা ব্যাপারটাকে ক্লিয়ার করবেন, একটু ক্লারিটি থাকা দরকার, যেহেতু এখন পর্যন্ত স্টকগুলি ট্রেডিং হচ্ছে। এদিকে বাংলাদেশ ব্যাংক বলছে একীভূত প্রক্রিয়ায় পুঁজিবাজারে বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ওটা নিয়ে কাজ করতেছে, সিদ্ধান্ত হবে হয়তোবা, কিন্তু কোনো আভাসও পাওয়া যায়নি যে কি হতে পারে। এটা আপাতত বলা যাচ্ছে না, আগে তো সরকারি মালিকানা যাবে, সরকার সিদ্ধান্ত দিবে মালিকানা পাওয়ার পর তারা কি করবে। এ অবস্থায় সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষিত রেখে ব্যাংকগুলো একীভূত করার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। কমিশনের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে লেখা এক চিঠিতে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় 4 প্রস্তাবনা দেয় বিএসইসি। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশের তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠন করতে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল IFAD-কে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। রবিবার ইতালির রোমে IFAD-র প্রধান আলভারো লারিওর সাথে বৈঠকে এই আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, এ ধরনের তহবিল দরিদ্রদের স্বাস্থ্যসেবা সহ সামাজিক সমস্যা সমাধান করবে, পাশাপাশি যুব, কৃষক, মহিলা এবং মৎস্য শিল্পের সাথে জড়িতদের মধ্যে উদ্যোক্তা তৈরি করবে। বৈঠকে তারা বাংলাদেশের কৃষি ও মৎস্য খাতের বিভিন্ন সম্ভাবনাময় বিষয় নিয়েও কথা বলেন। বাংলাদেশের গভীর সমুদ্রে মৎস্য শিল্প চালু, আম ও কাঁঠাল রপ্তানি সম্প্রসারণ সহ নানা বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়। সরকার সুষ্ঠু নির্বাচন দিতে প্রস্তুত বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ। জানান, উপদেষ্টারা টাকা লুট করেনি, তাই পালানো বা সেফ এক্সিটের দরকার নেই। দুপুরে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। আ.ফ.ম. খালিদ বলেন, অভ্যুত্থানে নেতৃত্ব দানকারীদের সাথে সরকারের দূরত্ব নেই। বলেন, সঠিক সময়ে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে। উপদেষ্টা জানান, সরকারি প্রাথমিক স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগের পরামর্শ দিয়েছেন তিনি। সরকার আপাতত সঙ্গীত শিক্ষক নিয়োগের কার্যক্রম এগিয়ে নেবে না। আরেক প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা জানান, হজ ওমরাহ খাতে 990টি হজ এজেন্সির প্রায় 38 কোটি টাকা অব্যবহৃত ছিল, যা ফেরত দেওয়া হয়েছে। জানান, আগামী বছর হজে যেতে এ পর্যন্ত 60,000 নিবন্ধন হয়েছে। একটা নির্বাচিত সরকারের কে যদি আমরা ক্ষমতা হস্তান্তর করতে পারি, ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, এটা আমাদের জন্য বড় কৃতিত্ব। সেফ এক্সিটের কোনো প্রয়োজনই নেই, আর আমরা কোনো অপরাধ করি নাই, আমরা কোনো টাকা লুট করি নাই, ফলে আমাদের যে লুকিয়ে থাকতে হবে। আপনাদের আগেই জানিয়েছে, 3 দফা দাবি পূরণের প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করবেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আন্দোলন নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে যোগ দিয়েছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর রহমান, 3 দফা দাবি পূরণের প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত তো আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। সর্বশেষ কি পরিস্থিতি সেখানকার জানাবেন? তারা কোনো ধরনের আশ্বাস এখন পর্যন্ত পেয়েছেন কিনা? যেমনটি আপনি বলছিলেন, 3 দফা দাবিতে কিন্তু গতকাল থেকে কিন্তু আন্দোলন করছে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা। তাদের 3 দফার মধ্যে যে দাবিগুলো ছিল, তারা প্রত্যেকে বলছেন এই দাবিগুলো যৌক্তিক এবং যে অবধি দাবিগুলো মানা না হবে, প্রজ্ঞাপন জারি না হবে, সে অবধি কিন্তু তারা এই মাঠ ছাড়বেন না, শহীদ মিনার তারা থাকবেন। যখনই তাদের প্রজ্ঞাপন জারি হবে তারপরে কিন্তু তারা এই দাবি শহীদ মিনার থেকে তারা চলে যাবেন বলছেন। তাদের দাবিগুলো তারা যদি আরেকবার তুলে ধরি, তারা বলছিলেন তাদের মূল বেতনের বাসা ভাড়া যেটি রয়েছে, সেই বাসা ভাড়ার থেকে 20% তাদের বাড়াতে হবে। উৎসব ভাতা তাদের বাড়ানোর কথা বলেছে 75%। এছাড়া চিকিৎসার যে খরচ, সেটি কিন্তু বলেছেন ভাতা 1500 টাকা ভাতা বাড়ানোর দাবি তারা তুলেছেন এবং এই দাবি যে যৌক্তিক সে ব্যাপারে কিন্তু তারা বিভিন্ন মতবাদ তুলে ধরছেন এবং তারা বলছেন যে সময়ের সাথে যে বর্তমান যে বাজার পরিস্থিতি, সেই বাজার পরিস্থিতি কিন্তু তারা সবচেয়ে অবহেলিত বলছেন। অবহেলিত কারণ বলছেন যে যৌক্তিক কারণ তারা কিন্তু তুলে ধরছেন। এছাড়া কিন্তু গতকাল আমরা যেটি দেখেছি যে এনসিপির যে দল রয়েছে তারা কিন্তু এদের সাথে পূর্ণ সমর্থন জানিয়েছেন। সমর্থন জানানোর পাশাপাশি যে শিক্ষকদের উপর যে গতকালকে যে হামলা হয়েছে, পুলিশের বর্বর হামলা, সেই হামলার বিরুদ্ধে কিন্তু তারা নিন্দা জানিয়েছেন এবং এর সুষ্ঠু একটি বিচারের দাবি জানিয়েছেন এবং তারা বলছিলেন যে এই দাবিগুলো কিন্তু তাদের সময় উপযোগী একটি দাবি।
উপযোগী দাবি কেন সরকার মানতে বিলম্ব করছেন, কেন এই দাবি মানা হচ্ছে না, সে ব্যাপারে কিন্তু তারা বারবার প্রশ্ন তুলছেন। এবং তারা কিন্তু গতকাল রাত এই শহীদ মিনারে অবস্থান করেছেন, রোববার থেকে কিন্তু গতকাল রাতও তারা শহীদ মিনারে অবস্থান ছিলেন। যদিও তাদের কর্মবিরতি এখন কিন্তু সকল স্কুল মাদ্রাসায় যে বেসরকারি এমপিভুক্ত কলেজগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনো কর্মবিরতি চলছে এবং এই কর্মবিরতি চলবে যে অবধি প্রজ্ঞাপন জারি হবে না সে অবধি কিন্তু তারা এই কর্মসূচি তারা চালিয়ে যাবেন। তাদের কিন্তু এই কর্মসূচি ছিল এই মঙ্গলবার থেকে, কিন্তু যেহেতু তাদের উপর গতকাল একটি হামলা হয়েছে সেই হামলার পরিপ্রেক্ষিতে কিন্তু তারা বলছেন যে হামলার পরিপ্রেক্ষিতে আজ থেকে মানে গতকাল থেকে যে অবধি প্রজ্ঞাপন জারি হবে না সে অবধি তাদের এই কর্মবিরতি চলবে। মঙ্গলবারের কর্মবিরতি তারা এগিয়ে এনে হামলার কারণে সেই কর্মবিরতি চলমান রয়েছে এবং প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি তাদের চলবে এবং তারা এই অবস্থান রাখবে শহীদ মিনারে। শহীদ মিনার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। শহীদ মিনার থেকে জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান। আপনারা আছেন বিরোধীহীন সংবাদ দুপুরে, সংবাদে আরও যা দেখবেন। মধ্যরাতে শেষ হচ্ছে চাকসু নির্বাচনের প্রচারণা। ছাত্রদল শিবির লড়াইয়ের আভাস, সুষ্ঠু ভোট গ্রহণের আশায় শিক্ষার্থীরা। চুয়াডাঙ্গায় বিষাক্ত মদ পানে 2 দিনে 6 জনের মৃত্যু। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আরও 3 জন। টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগে রাখার দাবিতে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। বেলা 11:30টার দিকে সেতুর গোল চত্বর এলাকায় বিক্ষোভ করেন তারা। এ সময় আন্দোলনকারীরা টাঙ্গাইলকে ঢাকা বিভাগ থেকে ময়মনসিংহ বিভাগে স্থানান্তরের প্রস্তাবনার প্রতিবাদ জানান। টাঙ্গাইলকে ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত রাখার দাবিতে স্লোগান দেন তারা। এ সময় মহাসড়কের 2 পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। খবর পেয়ে পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে প্রশাসনের আশ্বাসে প্রায় 1 ঘণ্টা পর অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। জাকসু নির্বাচনে হারের পর চাকসুতে জয়ের জন্য মরিয়া ছাত্রদল। কঠিন এ পরীক্ষায় ভালো ফল পেতে নানাভাবে ভোটারদের মন জয় করার চেষ্টা তাদের। তবে শক্ত প্রতিপক্ষ ছাত্র শিবিরও জয় নিয়ে আশাবাদী। এ দুটি বড় সংগঠনের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও জয়ের জন্য প্রচারে ব্যস্ত সময় পার করছেন। চাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বী 13টি প্যানেলের মধ্যে আলোচনার শীর্ষে ছাত্রদল ও ছাত্র শিবির। প্রচারের শুরু থেকে শিক্ষার্থীদের মন জয়ে ছুটছে এই 2 সংগঠনের প্রার্থীরা। ডাকসু ও জাকসুতে ছাত্রদল সমর্থিত প্যানেলের পরাজয়ের পর চাকসুতে জয় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই দিনরাত প্রচারে ব্যস্ত দলের প্রার্থীরা। আশ্বাস দিচ্ছেন চাঁদাবাজ দখলদার মুক্ত ক্যাম্পাস গড়ার। অবশ্যই জয়টা আমাদের জন্য প্রয়োজন। আর আমরা মনে করি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচেতন, তারা জানে যে কারা তাদের পাশে অতীতে ছিল, তাদের সকল যৌক্তিক দাবিতে তাদের মৌলিক সুযোগ সুবিধা নিশ্চিত করার পক্ষে। তবে এই নির্বাচনে ছাত্রদলের প্রধান প্রতিদ্বন্দ্বী ছাত্র শিবিরও জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। সুপরিকল্পিত প্রচারে ভোটারদের মন জয় করতে চায় তারা, পিছিয়ে নেয় স্বতন্ত্র প্রার্থীরাও। এটা বোঝার সক্ষমতা আমাদের ভাই বোনদের আছে যে কোন প্যানেল বা কারা এই ক্যাম্পাসে 5 আগস্টের পরে শিক্ষার্থীদের সাথে ছিল, শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করার চেষ্টা করেছে এবং কাদের সেই সক্ষমতা আছে। স্বতন্ত্র হিসেবে আমি শিক্ষার্থীদের কাছে সাড়া পাচ্ছি। তো আমি প্রত্যাশা করছি শিক্ষার্থীরা তাদের ভোটটা স্বতন্ত্রদের দিবে, যাতে তাদের প্রতিনিধিত্ব খুব শক্তিশালী হয়। তবে শিক্ষার্থীরা বলছেন প্যানেল কিংবা ব্যক্তি দেখে নয়, ইশতেহার বিবেচনা করেই ভোট দেবেন তারা। যে ব্যক্তি সবসময় কাজ করে এসেছে, আমাদের পক্ষে লড়াই করেছে, আমরা এরকম একজন প্রার্থী চাই। আশা করি যে যেগুলো ওরা কথা দিয়েছে সেগুলো তারা রাখবে, এই বিবেচনায় ওদেরকে ভোট দিব। এদিকে সবকিছু ছাপিয়ে ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কায় প্রার্থীরা। যদিও শহর থেকে অনাবাসিক শিক্ষার্থীদের যাতায়াতে বিশেষ ব্যবস্থার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। আমরা ট্রেনের 2টা শিডিউল বাড়িয়েছি। আমাদের ট্রেনে সিঙ্গেল লাইনে এর বেশি আর কোনো সুযোগ নাই। কিন্তু যেহেতু আমরা ট্রেন আর বাড়াইতে পারি নাই, তারা আরেকটা দাবি করেছে কিছু বাস দেওয়ার জন্য। আমরা সেই বাসের ব্যবস্থাও রেখেছি। প্রায় 36 বছর পর আগামী বুধবার হতে যাচ্ছে চাকসু নির্বাচন। এতে ভোটার 27,513 জন। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।
চাকসু নির্বাচনের আরো খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, আজ মধ্যরাতেই তো শেষ হবে প্রচারণা, সবশেষ কি পরিস্থিতি সেখানে দেখছেন এবং এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ পাওয়া গেছে কিনা? একেবারে জমে উঠেছে শেষ মুহূর্তের প্রচারণা। আজকে শেষ দিন, সেহেতু নানাভাবে বিভিন্ন প্যানেল এবং বিভিন্ন স্বতন্ত্র প্রার্থী তারা চেষ্টা করছে ভোটারদের দৃষ্টি আকর্ষণের জন্য। এখন যেমন আমরা রেল স্টেশন এলাকায় আছি এবং এখানে একটি দ্রোহ পর্ষদ তারা পথনাটকের মাধ্যমে তারা চেষ্টা করছে এখানে ভোটারদের দৃষ্টি আকর্ষণের জন্য এবং সমসাময়িক বিভিন্ন বিষয় মূলত এই পথনাটকের মধ্য দিয়ে তারা ফুটিয়ে তোলার চেষ্টা করছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের আবাসন, যাতায়াত এবং খাবারের যে পুষ্টিকর খাবারের যে সমস্যা, সেই বিষয়গুলো নিয়ে এই আমরা দেখছি যে পথনাটকে তারা চেষ্টা করছে সকলের দৃষ্টি আকর্ষণে। মূলত আসলে এরকম আরো আজকে সকালে দেখেছি কেউ চার্লি চ্যাপলিন সেজে, কেউ রাজশাহীর যে গম্ভীরার যে নানা নাতি সেজে তারা চেষ্টা করছিল যে দর্শকদের দৃষ্টি আকর্ষণে এবং আমরা বেশ উৎসবমুখর একটি পরিবেশ দেখছি। আগামীকাল আসলে কোনো প্রচারণা থাকছে না। পরশুদিন যে ভোট, এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে বিষয়টা বলা হচ্ছে, তারা 5টি কেন্দ্রে এই ভোটের আয়োজন করেছে এবং 5টি কেন্দ্রে 60টি কক্ষে ভোট হবে এবং এই প্রায় 700-র মতো ভোট কক্ষ থাকছে। অর্থাৎ এই পুরো ভোট কেন্দ্রগুলোকে কেন্দ্র করে সিসিটিভি ক্যামেরা থাকছে নিরাপত্তার জন্য। 4 স্তরের নিরাপত্তার কথা বলেছে এবং বলা হয়েছে। এবং আরেকটি বিষয় যে বিশ্ববিদ্যালয়ে যে বিভিন্ন জায়গায় যে ঢোকার যে পয়েন্টগুলো আছে নিরাপদ, যাতে বহিরাগতরা প্রবেশ করতে না পারে, এরকম 24টি পয়েন্টে আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে তারা নজরদারি করবেন এবং আগামীকাল থেকে কোনো বহিরাগত, বিশেষ করে শিক্ষার্থীরা তাদের যে পরিচয়পত্র, সেই পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করতে পারবে, গণমাধ্যম কর্মীরা প্রবেশ করতে পারবে, এর বাইরে কোনো বহিরাগত প্রবেশ করতে পারবে না। অর্থাৎ সব মিলিয়ে প্রশাসনের এবং নির্বাচন কমিশন এবং যারা প্রার্থী হয়েছেন তারা একটু উৎসব মুখর পরিবেশে গেছে। তবে কিছু অভিযোগ আছে, বিশেষ করে আচরণবিধি লঙ্ঘনের কিছু অভিযোগ পাল্টাপাল্টি হয়েছে, যদিও সেগুলো নিয়ে নির্বাচন কমিশন বলছে খুব ছোট ছোট অভিযোগ, সেটি তারা সতর্ক করার মাধ্যমে এগুলো সমাধান করেছে। সহকর্মী অনুপম শীল জানাচ্ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। চুয়াডাঙ্গা সদরে বিষাক্ত মদ পানে গত 2 দিনে 6 জনের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরও 3 জন। পুলিশ জানায় গত বৃহস্পতিবার রাতে শঙ্করচন্দ্র ইউনিয়নের ডিঙ্গেদাহ বাজার এলাকায় কয়েকজন মিলে স্পিরিট পান করেন। শনিবার একে একে 4 জনের মৃত্যু হয়। রবিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও 2 জনের মৃত্যুর পর বিষয়টি জানাজানি হয়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক ডাক্তার AKM নাসিমুজ্জামান বলেন, বিষাক্ত মদ পানে অসুস্থ হয়ে শুক্রবার 5 জন হাসপাতালে ভর্তি হন। এদের একজন রবিবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে পুলিশে খবর দেয়া হয়। সদর থানার ওসি খালেদুর রহমান জানান, পুলিশকে না জানিয়ে 4 জনের দাফন সম্পন্ন হলেও বাকি 2 জনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি। অ্যালকোহল খাওয়ার পরেই সবাই অসুস্থ হওয়ার পর মারা গিয়েছে। 4 জন মারা যাওয়ার পরে ওদের অলরেডি দাফন হয়ে গিয়েছে। পরে এই যে শঙ্করচন্দ্রের একজন হাসপাতালে, উনিও যখন মারা যায় তখন এই ব্যাপারটা জানাজানি হয়। বিষয়টি কিভাবে উদ্ঘাটন করা যায় এবং কি কারণে তাদের মৃত্যু ঘটেছে এই ব্যাপারে ডাক্তাররা মতামত প্রদান করবেন এবং সিনিয়র অফিসারদের সাথে আলোচনা ক্রমেই আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব। চিকিৎসক সংকট, অকেজো ক্যাথল্যাব সহ নানা সমস্যায় ধুঁকছে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগ। এবছর 9 মাসে সেখানে মৃত্যু হয়েছে 450 জনের বেশি রোগীর। জেলায় হৃদরোগের একমাত্র বিশেষায়িত হাসপাতাল হার্ট ফাউন্ডেশনও দীর্ঘদিন ধরে বন্ধ। এ কারণে রোগীদের ছুটতে হচ্ছে ঢাকায়, খরচ হচ্ছে কয়েক গুণ বেশি। বরিশাল সহ দক্ষিণাঞ্চলের 6 জেলার হৃদরোগীদের অন্যতম ভরসাস্থল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। এবছর সেপ্টেম্বর পর্যন্ত এখানকার কার্ডিওলজি বিভাগে চিকিৎসা নেন 5900 রোগী। মাত্র 16 শয্যার বিপরীতে প্রতিদিন ভর্তি রোগী থাকেন 60 থেকে 70 জন। ক্যাথল্যাবটিও দীর্ঘদিন ধরে অকেজো। স্ট্রোক কিনা আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ, 48 ঘন্টা 72 ঘন্টা। তো সেইখানে আমি এনজিওগ্রাম যদি না করতে পারি তাহলে আমাকে আল্লাহর দিকে বা সৃষ্টিকর্তার দিকে আমাদেরকে তাকিয়ে বসে থাকা ছাড়া কোনো উপায় এখানে নাই। এনজিওগ্রামের ব্যবস্থা নাই, তারপর রিং পরানোর ব্যবস্থা নাই, সেইটা হলে ভালো হয়। আর সিট সংখ্যা আরও
বাড়ানো দরকার। এই জায়গায় আসলে হার্টের সমস্যার জন্য প্রাথমিক চিকিৎসাটা শুধু আমরা পাই, কিন্তু এনজিওগ্রামের অভাবে আমাদের মুমূর্ষ রোগীগুলো সব ঢাকা নিয়ে যাওয়া লাগে। কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপকের পদ শূন্য, সহকারী অধ্যাপক দুজনের জায়গায় আছেন একজন, এমনকি নেই বিভাগীয় প্রধানও। বহির্বিভাগের একজন সহ মোট 3 জন চিকিৎসক দিয়ে চলছে সেবা কার্যক্রম। চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে সেবা। এই 3-4 জন ডাক্তারকে দিয়ে আমাদের এই 70 জনের মতো পেশেন্টকে সাপোর্ট যত কঠিন। আর ইন্টার্ন আমরা খুব কম পাই, 1 জন বা 2 জন ইন্টার্ন পাই। এদেরকে দিয়ে আমাদের এই 3 শিফট ম্যানেজ করা খুব কঠিন। জেলার হৃদরোগের চিকিৎসার স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হার্ট ফাউন্ডেশনও গত 6 বছর ধরে বন্ধ। মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হওয়ার পাশাপাশি সেবা না পেয়ে চরম ভোগান্তিতে রোগীরা। করোনার ছুটায় কিছুদিন চলছিল, এরপরে আবার বন্ধ হয়ে যাওয়ার পরে অদ্য পর্যন্ত এই যন্ত্রপাতি মেশিনাদি সব নষ্ট হয়ে যাইতেছে। তত্ত্বাবধান বা এটার পৃষ্ঠপোষকতা করা, এটা প্যাট্রোনাইজ করে কিভাবে এটা বিল্ড আপ করা যায়, জনগণের একটু সেবা দেওয়া যায়, এটা কেউই করে না। বরিশাল হার্ট ফাউন্ডেশনে প্রতিদিন গড়ে 25 রোগী অল্প খরচে চিকিৎসা নিতে পারতেন। দ্রুত প্রতিষ্ঠানটি চালুর দাবি সেবা প্রত্যাশীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিষেধাজ্ঞা উপেক্ষা করেই নদীতে অবাধে মাছ ধরছেন জেলেরা। জেল জরিমানার পরও থামানো যাচ্ছে না। জেলেদের দাবি, ঋণের চাপ ও সরকারি সহায়তা না পেয়ে অনেকটা বাধ্য হয়েই নদীতে নামছেন। অনেক জেলে নদী পাড়েই বিক্রি করছেন ইলিশ। এই দৃশ্য দেখে বোঝার উপায় নেই মা ইলিশ রক্ষায় চলছে নদী সাগরে 22 দিনের নিষেধাজ্ঞা। জেল জরিমানার ভয় উপেক্ষা করেই পদ্মার বিভিন্ন পয়েন্টে অবাধে মাছ ধরছেন রাজবাড়ীর জেলেরা। জেলেরা বলছেন অভিযান শুরু হলেও এখনো অনেক জায়গায় চাল বিতরণ শুরু হয়নি। সরকার থেকে আমাদের 20 কেজি চাউল দেয়, সেই চাউল মনে করেন যে আমরা ঠিক মতন পাই না। আস্তে আস্তে মনে করেন যে আজ দিয়ে কাল দিয়ে করতে করতে তাও আসে না। গ্রামীণ চাল দেওয়ার কথা দেয় নাই, কবে দিবি না দিবি তারাই জানে। কারো তো আর্থিক অবস্থা ভালো না, ভালো থাকলে পরে তো নদীতে মাছ মারে না। লক্ষ্মীপুর, শরীয়তপুর ও চাঁদপুরে মাছ ধরার অভিযোগে প্রতিদিনই পদ্মা মেঘনা থেকে জেলেদের আটক ও জাল জব্দ করা হচ্ছে। জেলেদের অভিযোগ, জনপ্রতিনিধিদের স্বজনপ্রীতির কারণে প্রকৃত জেলেরা প্রণোদনার চাল পাচ্ছেন না। ঋণের চাপে বাধ্য হয়েই নদীতে নামছেন। যাগো কানে কানে গিরিস্তে আছে তারা পায়, কিন্তু আমরা যারা জেলে যারা কষ্ট করে খাই তারা অভাবী রয়ে গেছে। 50,000 এরকম লোন আছে, এখন এরা কি লোন কিস্তি চালাবে নাকি না সংসার চালাবে 22 দিনে? যদি আর্থিক সহযোগিতা করতো অথবা টাকা পয়সা দিয়ে যদি সহযোগিতা করতো তাহলে তো আর এই অভিযানের সময় মাছ কেউ ধরতে যেত না। নিষেধাজ্ঞা বাস্তবায়নে কাজ করছে মৎস্য বিভাগ। অভিযানে জাল ও নৌকা জব্দের পর দেয়া হচ্ছে মামলাও। তবে জনবল সংকটে প্রায় ব্যাহত হচ্ছে অভিযান। কিলোমিটার এলাকাতে তারা মাছ ধরার চেষ্টা করে, আমরা তাদেরকে প্রতিহত করছি এবং আমরা যাকে যেখানে পাচ্ছি মাছ ধরার অবস্থায় তাকে সঙ্গে সঙ্গে আমরা যথাযথ আইনের আওতায় নিয়ে আসছি। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জাটকা সংরক্ষণ, মা ইলিশ রক্ষায় 25 অক্টোবর পর্যন্ত চলবে নিষেধাজ্ঞা। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত নিষিদ্ধ। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেষ করছি আজকের বিরতিহীন সংবাদ দুপুর। ধন্যবাদ সবাইকে।